অর্ক বারবার ডেকেই চলেছে। কি গো, আর কখন যাবে? তোমার দাদা বৌদি ফোন করে করে তো পাগল করে দিচ্ছে আমায়। বললো তুমি নাকি ফোন ধরছ না। অর্ক ডেকে সম্বিত ফিরল ইরার। এতক্ষণ কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আজ ইরার বাবা মায়ের দাম্পত্যের সুবর্ণ জয়ন্তী। নিজেদের লোকজন নিয়ে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। সেখানেই আর যাওয়ার কথা ইরার। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। ইরার বৌদি বলি বারবার ইরাকে বলে দিয়েছে তাড়াতাড়ি আসতে। ননদ বৌদি মিলে নাকি হাজারো সেলফি তুলবে আজ। অর্কর দিকে তাকিয়ে চাপা গলা ইরা বলল, 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচ্ছি আমি। অর্ক কিশোর কুমারের গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছে। ইরার একমাত্র মেয়ে 7 বছরের ঈশা মায়ের মোবাইল নিয়ে গেম খেলতে ব্যস্ত। কাজের জ্বালায় মাথায় এলে বাড়িটা দেখছিল ইরা। আজ বড্ড গুমোট, আকাশ মেঘে ঢাকা। 2-1 ফোঁটার বৃষ্টিতে গরম যেন আরও বেড়ে গেছে। গাড়িতে এসি চলছে বলে কষ্টটা মালুম হচ্ছে না। কাজের জ্বালার বাইরের মানুষগুলো গরমে যেন হাঁসফাঁস করছে। মাঝে মধ্যে সুযোগ পেলেই মায়ের সাথে দেখা করতে ছুটে যায় ইরা। তবে আজ যাওয়ার একেবারেই মন নেই। পুরনো দিন, পুরনো কথা যেন গিলে খেতে আসছে আজ ইরাকে। বড্ড দম বন্ধ লাগে ওইসব কথা মনে পড়লে। তখন ইরার ক্লাস 8 আর দাদার ক্লাস 10। ইরার মা মাধুরী বরাবরই খুব সুন্দরী ছিলেন। মাথায় একরাশ ঘন চুল, পটল চেরা চোখ, দেখলেই সবার মন ভরে যেত। ইরার বাবা বিকাশবাবু সরকারি অফিসে চাকরি করত। বিকাশের সেবা যত্নে কখনো ফাঁকি দেয়নি মাধুরী। সন্তান মানুষ করার পাশাপাশি স্বামীর প্রতি সব কর্তব্য পালন করত। দুজনের মধ্যে বড্ড মিল ছিল। ইরার মনে আছে, মা যখন রান্না করত, বাবা মাঝে মধ্যে ছুটির দিনগুলোতে রান্নাঘরে পিঁড়ি পেতে বসে মায়ের সাথে গল্প করত। কিন্তু হঠাৎ একদিন সব কিছু কেমন যেন পাল্টে গেল। সকালে ঘুম থেকে উঠে ইরা দেখল এলো চুলে খাটের একপাশে বসে আছে মাধুরী। মাকে আগে কখনো এই অবস্থায় দেখেনি ইরা। বিকাশের মধ্যেও কেমন যেন ছাড়া ছাড়া ভাব। ঠিক কি হয়েছে মাথায় ঢুকছিল না ইরার। সেদিনের পর থেকে মাঝে মধ্যেই রাতের দিকে বাবা মায়ের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসত। 3 দশক পরে বিছানা আলাদা হলো ওদের। মাধুরী ইরার ঘরে ঘুমোতো, তবে ঘুমোতো বলা ভুল। সারা রাত ছটফট করতো সকালের অপেক্ষায়। একদিন মাধুরী নিজের বাপের বাড়িতে ফোন করলো। বাবা মা তো সেই কবেই গত হয়েছে, আছে একমাত্র দাদা আর বৌদি। ফোনে কেঁদে কেঁদে মাধুরী বলছিল, আমায় এখান থেকে নিয়ে যা দাদা, আমি আর পাচ্ছি না এখানে থাকতে। পরের দিন সকালেই ইরার মামামি এসে হাজির হলো। ইরার মামি সবিতা মাধুরীর গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, মেয়েদের এরকম পাগলামো করতে নেই। এটা তো তোমার সংসার। একটা বাইরের মেয়ে ছেলের জন্য তুমি কেন তোমার অধিকার ছাড়বে? বাইরের মেয়ে ছেলে? দরজার বাইরে দাঁড়িয়ে কথাগুলো শুনে চমকে উঠল ইরা। বাবা কি তাহলে অন্য কোনো মেয়েকে ভালোবাসে? কিন্তু তা কি করে হয়? বাবা যে মাকে বড্ড ভালোবাসতো। তাহলে কি ওগুলো সব মিথ্যে ছিল? মা বাড়ি তো সুন্দরবনের ভেতরে কোনো এক গ্রামে। মা আমাদের নিয়ে চলে গেলে আমরা ওখানে থাকবো কি করে? দাদা তো মাধ্যমিক দেবে এবার, কিভাবে দেবে? ওখানে শুনেছি কারেন্ট থাকে না বললেই চলে। কিভাবে থাকবো আমি ওখানে? অনাগত ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠল ইরা। ও দাদা চিলেকোঠায় সারাদিন মুখে বই গুজে পড়ে থাকে। ঘরে কি হচ্ছে না হচ্ছে থোড়াই খবর রাখে। মা এসে দুধের গ্লাস দিয়ে গেলে চটপট মায়ের হাত থেকে নিয়ে দুধ শেষ করে মায়ের হাতে গ্লাস ফিরিয়ে দিয়ে আবার বইয়ের পাতায় চোখ রাখে। মায়ের ছলছল চোখের দিকে ভুলেও তাকায় না। রিতম বরাবরই এইরকম। কিন্তু ইরা, ও তো সব কিছুকে এড়িয়ে চলতে পারছে না। সমস্যাটা ভাঙনের মুখে এসে দাঁড়িয়েছে। এসবের মধ্যে নিশ্চিন্তে পড়াশোনায় মন বসানো যায়? বয়সে ছোট হয়, সব কিছু বুঝেও মাকে কিছু জিজ্ঞেস করতে পারছে না। বিকাশ মাধুরী দাদা বৌদিকে বলল, মাধু আমায় মিথ্যে সন্দেহ করছে। বিশাখা আমার অফিসের কলিগ ছাড়া আর কিছুই নয়। 2-1 দিন একটু ফোনে গল্প করেছে বলে মাধুর যত রাগ। মাধুরী দাদা হেসে বলল, আরে আমি জানি, বোনটা ছেলেবেলা থেকেই এরকম, খুব অভিমানী। মাধুরীর বৌদি বলল, তোমাকে বেশি ভালোবাসে তো, তাই কাজ ছাড়া করতে চায় না। সংসারে একসাথে থাকতে গেলে এইসব হবেই। তাই বলে কি সংসার ছেড়ে দিতে হবে নাকি? অনেক ঝগড়া করেছো দুজনে। এইবার ছুটি পেলে 3 কয়েকের জন্য কোথাও থেকে বেরিয়ে এসো। ছেলে মেয়েদের দেখা দায়িত্ব আমাদের, তোমরা ঘুরে এসো। বৌদির কথা শুনে বিকাশ এসে বলল, ঠিক আছে বৌদি, তুমি যখন বলছো তাই হবে। এত বড় একটা গুরুগম্ভীর ব্যাপার
মুহূর্তে গলে জল হয়ে গেল। ইরার আনন্দের সীমা রইল না। দক্ষিণ কলকাতা ছেড়ে আর সুন্দরবনে গিয়ে থাকতে হবে না। স্কুল ব্যাগ থেকে বইগুলো বের করে একটা উৎসাহ নিয়ে পড়ায় মন দিল ইরা। দাদা বৌদি চলে যাওয়ার সময় মাধুরী বৌদির হাত দুটো ধরে চাপা গলায় বলল, ও মিথ্যে বলছে বৌদি, ওদের প্রেমালাপ করতে আমি নিজের কানে শুনেছি। বৌদি মাধুরীর মুখে হাত চাপা দিয়ে বলল, তোমার কি মাথা টাথা গেছে নাকি? এত কষ্টে সব কিছু ঠিক করলাম, আর তুমি কিনা সেই একই কথা বলে চলেছ? ছেলে মেয়েগুলোকে পথে বসানোর ইচ্ছে আছে নাকি তোমার? তুমি তো নিজেই বলো ছেলে নাকি তোমার বিদেশে যাওয়ার ইচ্ছে। তা বলি ডিভোর্সের পর খোরপোশ যা পাবে তাই দিয়ে ছেলের স্বপ্ন পূরণ হবে তো? আর তোমার মেয়েরই বা ভবিষ্যৎ কী হবে সেটা একবার ভেবে দেখেছো? আমরা তোমায় দেখব না সেটা একবারও বলছি না, কিন্তু অজপাড়াগায় তোমার ছেলে মেয়ে থাকতে পারবে তো? পুরুষ মানুষদের একটু আধটু দোষ থাকে, ওগুলো মানিয়ে নিতে হয়। আর শোনো, আজ থেকে বরের ঘরেই শোবে, বরের বিছানা একদম ছাড়বে না। এই নাও ঠাকুরের ফুল, বালসের তলায় রেখে দেবে, তাহলে ওর মন এদিক ওদিক কম ঘুরবে, বুঝলে? সেদিন ইরা দেখেছিল মাকে স্নান করে ঠাকুরের ফুল বাবার বালিশের নিচে রেখে দিতে। মা জোর সাথে ঘুমোবে না জানতো ইরা। রাতে বাবার কাছে ঘুমোতে গেল মা। পরের দিন সকালে মায়ের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল ইরা। সব কিছু ঠিক হতে শুরু করলেও মা কেমন যেন চুপ হয়ে থাকতো। দেখে মনে হতো মনটাই যেন মরে গেছে। প্রথম প্রথম মায়ের দিকে খেয়াল করলেও পরের দিকে একসময় ইরাও গোটা ব্যাপারটা ভুলতে বসেছিল। নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় মায়ের মনে পড়ার সময় হয়ে ওঠেনি। এইভাবে দিনগুলো পেরিয়ে গেছে। কিন্তু ইরার বয়স যতই বেড়েছে ততই যেন সে মায়ের যন্ত্রণা অনুভব করতে শিখেছে। ইরা যতই নারীত্বের পূর্ণতার পথে পা বাড়িয়েছে ততই যেন মায়ের জীবনের অপূর্ণতার সাক্ষী হয়েছে। সব কিছু থাকতেও কী যেন একটা নেই, ভাঙনের চিহ্ন মেলাতে গিয়েও যেন রয়ে গেছে। তবে বাবার মধ্যে কোনো অনুতাপ বা আক্ষেপ দেখেনি ইরা। ভাবনা এমন যেন কিছুই হয়নি। ঠাকুরের ফুল কি তাহলে সত্যিই কাজ করলো? বাবা কি তাহলে সত্যিই নির্দোষ ছিল? নাকি মাথুরি সত্যিটা বুঝেও না বুঝার ভান করে সারা জীবন বিকাশের সাথে কাটিয়ে দিল শুধুমাত্র সন্তানদের নিরাপদ ভবিষ্যতের জন্য? রিতম পলিকে নিয়ে লন্ডনে থাকে। ওদের একটাই ছেলে পাবান, বয়স 15। বাবা মায়ের বিবাহবার্ষিকী পালন করতেই এইবার ওরা এসেছে। বাড়িতে পা রাখতেই বিকাশ ইরাকে বলল, কী রে বুড়ি, এই তোর আসার সময় হলো? তুই তোর মাকে চিনিস না? তুই আসছিস না বলে কিছুতেই সাজবে না। তারপর পলি জোর করে ভেতরে নিয়ে গেল। এরা মনে মনে বলল, আমি না চিনলেও তুমি তো চিনতে মাকে। তুমি ছাড়া তো মায়ের পৃথিবী অন্ধকার ছিল, তাহলে কেমন করে পারলে মাকে ঠকাতে? এইসব কথা বাবাকে মনে মনেই বলে ইরা। মুখোমুখি দাঁড়িয়ে বলার সাহস আজও জুটিয়ে উঠতে পারেনি। পলি মাধুরীকে আজ বিয়ের বেনারসি পরিয়েছে। সতর বেরিয়েও মাধুরীর মাধুর্য আজও অমলিন। ইরাকে দেখতে পেয়ে মাধুরী বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? তোর বৌদির কাণ্ড দেখেছিস? এইগুলো আমায় মানায়? ইরা মাধুরীকে জড়িয়ে ধরে বলল, খুব মানায় মা, তুমি এখনো কত সুন্দরী। অনুষ্ঠানের শেষে মাধুরীকে একা পেয়ে ইরা বলল, তুমি বাবাকে মন থেকে ক্ষমা করতে পেরেছ মা? মেয়ের কথা শুনে শুকনো হেসে মাধুরী বলল, তোর বাবা কি আমার ক্ষমার পরোয়া করে? সংসারে সব সত্যি জানতে নেই রে মা, জানলেও চুপ করে থাকতে হয়। আমরা মেয়েরা তো সারা জীবন সকলের কথা ভেবেই জীবন কাটিয়ে দিই। প্রতিবাদী হতে গেলে তো খুঁটির জোর থাকতে হয়। আমার তো সেটা ছিল না। দাদা বুদ্ধি থোড়াই আমাকে থাকতে দিত। আর তোরা, নিজে জেদের জন্য তো তোদের ভাসিয়ে দিতে পারি না আমি। তাই মুখে কুলো বেটে দীপু 50 বছর কাটিয়ে দিলাম তোর বাবার সাথে। তোরা ভালো আছিস, আর কি চাই আমার? হয়তো তোর বাবাও শুধরে নিয়েছে নিজেকে, তবে সত্যিটা জানতে বড্ড ভয় করে, তাই আর জানার চেষ্টা করি না। তোর বাবা আমার অভিমান না ভাঙালেও কখনো কটু কথা শোনায়নি আমায়। হয়তো আমিই ভুল বুঝেছিলাম তোর বাবাকে। মাঝে মধ্যে সব কিছু গুলিয়ে যায় রে মা। কেকে ছুরি চালিয়ে দাম্পত্য সুবর্ণ জয়ন্তী পালিত হলো। বিকাশ আর মাধুরী সদাদের সাথে নিয়ে গাল ভরা হাসির সাথে ছবিতে পোজ দিল। একদম পিকচার পারফেক্ট যাকে বলে। 12টা বেজে গেছে, বাড়ি ফিরছে এরা। হঠাৎই গোপন গরম ভ্যানিশ হয়ে আকাশ চেপে বৃষ্টি এলো। অকাল বর্ষণ ধুয়ে মুছে দিল অতীতের সব যন্ত্রণাকে। কিন্তু পুরোটা কি পারল জানা নেই। তবে আগের মতো অস্বস্তিটা আর নেই। জানালার কাছে নামিয়ে বৃষ্টিস্পর্শ গায়ে মেখে নিচ্ছিল ইরা।